আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম একটি নিউ ওয়ান শট নিয়ে। তো এটা করে আশা করি তোমার অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এই জিমিন, তুই আজকে এসেছিস? কাল আসিসনি কেন রে? ও কালকে আমার এক ফুফাতো বোনের জন্মদিন ছিল, ওখানেই গিয়েছিলাম। ভালো কথা, কয়দিন ধরে দেখছি লিসা আসছে না। তুই কি জানিস ওর কিছু হয়েছে কিনা? ও আসছে না কেন রে? লিসা, তুই জানিস না ওর তো নাকি শরীর খারাপ? কি বললো তোকে? ওর কাছে আমি 2 দিন ফোন দিয়েছি, বাসায় কেউ ফোন ধরেনি। কি আজব রে ভাই, আমিও বুঝলাম না। তোরা কি লিসার বিষয়ে বলছিস নাকি? কি রায়ও তুই জানিস নাকি? হ্যাঁ, আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। ওর মা ওর ঘরে কোনোভাবেই আমাকে ঢুকতে দিল না। বলছে নাকি কি একটা খারাপ রোগ হয়েছে, আমি নাকি ওকে দেখলে ভয় পাবো। প্লেগ রোগ নাকি, মানে মুখ বিকৃত হয়ে যায়, খুব কঠিন রোগ। ওরকম না, কি শরীর নাকি ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এরকমই কিছু একটা বললো। বেশিক্ষণ দাঁড়াইনি আমি, যেহেতু ওর সাথে দেখা করতে পারবো না, আমার বাসায় থেকে তো কোনো লাভ নাই। ছোঁয়াচে নাকি রোগটা? নাহলে দেখা করতে দিল না কেন? জানি না ছোঁয়াচে রোগ কিনা। জিজ্ঞাসা করেছি ডাক্তার দেখিয়েছি কিনা, সেরকম কিছু বললো না, বলতেই চাইলো না। কি জানি। তাহলে এক কাজ কর, আমরা বরং আজকে বিকালে ওর সাথে দেখা করতে যাব কলেজ শেষে। কি জিমিন যাবি? আচ্ছা, ঠিক আছে যাব। আচ্ছা ঠিক আছে, তোরা যাস, আমি যেতে পারবো না। কেন রে আয়ু, তুই যেতে পারবি না কেন? আসলে তো তোরা জানিস তো না, আমার ভাইয়া কতটা বকে এরকম বাইরে বাইরে ঘুরে বেড়ালে, তাই না? জাস্ট কলেজে আসি, চলে যাবো বাসায়। আর তাছাড়া আজকে আমার ভাইও নিতে আসবে। কেন রে, তোর ভাইকে বলিস, জাস্ট ফ্রেন্ডের বাসায় তো যাচ্ছিস, বয়ফ্রেন্ডের বাসায় না। আরে কি বলছিস এসব না। মেন কথা, আমার ভাইয়ার আমাকে নিয়ে খুব চিন্তা, এই কারণে বুঝিস না, এরকম হয়। তা অবশ্য ঠিক, আমাদের ভাই বোন নেই, আমরা কি করে বুঝবো। তে আর জিমিন কিন্তু সত্যি সত্যি বিকালবেলা গেল লিসার সাথে দেখা করতে। কি এমন রোগ হয়েছে ওর, কেন কলেজে আসছে না, এই বিষয় নিয়ে ওরা অনেকটা চিন্তিত। আয়ু যেতে পারলো না। ওরা যখন কলেজ থেকে বের হলো, এই আয়ু, ওই ছেলেটাকে রে, খুব হ্যান্ডসাম না? এই চুপ করো, আমার ভাইয়া। কি? ও তোর ভাইয়া? আমি তো ভেবেছিলাম কোন মদ্দা আমার কাকে। কি বলছিস তুই? সব ভাইরা এরকম হয় নাকি? যাক ভাই, এরকম তোদের সাথে কথা বলতে দেখলে আমার ভাই আবার রেগে যাবে। আরে তে, তুই দেখেছিস আয়ু কতটা, আই মিন সরি আয়ু, আমি এটাই বুঝলাম না, মানে ফ্রেন্ডের সাথে কথা বললে কি প্রবলেম? তোর ভাই তো দেখি খুব সেনসিটিভ। তুই জানিস না রে, বলিস না আর। যা তোরা গিয়ে দেখ লিসার কি হয়েছে, কালকে বলিস, ঠিক আছে? এটা বলে আয়ু সেখান থেকে চলে যায়। তে আর জিমিন যখন লিসার সাথে দেখা করতে যায়, তো তে আর জিমিন যখন দেখা করতে গেল, সেই টাইমেও কিন্তু লিসার মা বয়ং, ও কিন্তু লিসার সাথে দেখা করতে দিল না। আই মিন দিচ্ছিল না। না দেখো প্লিজ, তোমরা যা ইচ্ছা আমার কাছে শুনে, কিন্তু ওর সাথে দেখা করতে চাও না। আমি বলছি তোমার চেহারা দেখলে ভয় পেয়ে যাবে। কিন্তু কেন আন্টি? ও আমাদের ফ্রেন্ড হয়, আমাদের খুব ভালো বন্ধু, আমরা একটা ফ্রেন্ড সার্কেল। তাহলে আমরা কেন লিসার সাথে দেখা করতে পারবো না? আমরা অন্তত দেখি যে ওর কি হয়েছে। আর তাছাড়া আমরা চেষ্টা করব ওকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার। আপনি কি ডাক্তার দেখিয়েছেন? সবকিছু দেখিয়েছি, তোমরা কিছু করতে পারবে না। মেয়েটা এইভাবেই পড়ে থাকবে, 2 দিনের ভিতর মারা যাবে। আপনি যে কিভাবে বলতে পারেন মারা যাবে? মানে এটা কোনো কথা হলো? আমরা দেখি আমরা কি করতে পারি, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আগে আপনি আমাদেরকে রোগটা দেখতে দেবেন তো। দেখো প্লিজ, তোমরা এরকম জোর করো না। বয়ং থামো, এরকম করছো কেন? ফ্রেন্ড তো ওদের না। আর তাছাড়া জানোই তো মারা যাবে। তাহলে আবার একবার শেষবার তো দেখতে তো দাও। ঠিক আছে যাও, ওই কর্নারের রুমে রয়েছে। তে আর জিমিন যখন লিসার সাথে দেখা করতে গেল, তো ওরা দেখলো লিসার শরীর একেবারে হোয়াইট, একদমই সাদা, একদম কাগজের মতো সাদা। কথা বলতে পারছে না, মানে এমন একটা বিকৃত চেহারা। বলতে গেলে আসলে কিন্তু তে আর জিমিন অনেক ভয় পেয়ে গিয়েছিল লিসার ওই রূপটা দেখে। অবশ্য তে একটা জিনিস খেয়াল করলো যে লিসার গলায় একটা দাগ, বাট ওটা কিন্তু কেউ পাত্তা দেয়নি। লিসা কিন্তু একদমই কোনো কথা বলছে না, আই মিন কথা বলার অবস্থাতেই নেইও, দেখে মনে হচ্ছে একদম মৃত মানুষ। তো তে আর জিমিন যখন ফিরে আসছে, আচ্ছা তে
সত্যি কথাই কি লিসা এরকম মারা যাবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। দেখে তো মনে হচ্ছে ওকে ডাক্তারের কাছে না নিয়ে ফেলে রেখেছে। আমাদেরকে ওদের আরেকটু কিছু বলা উচিত ছিল না? কি বলবো, ওনাদের মেয়ে ওনারাই বুঝবেন। তে তুই সব কি বলছিস? তোর একটু চিন্তা হচ্ছে না? না না না, সেরকম কিছু না। আমার তো অবশ্যই ওর জন্য চিন্তা হচ্ছে। এখন দেখি আমার বাবাকে বলে কি করতে পারেন। কিন্তু ওনারা তো বললো না যে ওনারা ডাক্তার দেখিয়েছেন। আই হোপ কিছু ঠিক হয়ে যাবে। তবে যেমন একটা জিনিস খেয়াল করেছিস তুই, ওর গলায় কেমন একটা দাগ ছিল না? মনে হচ্ছে আঁচড়ানো নাকি কামড়ানো। এরকম দাগটা কেন? ওর তো কোনো ছোট ভাই বোনও নেই যে হাঁচড়ে দেবে বা কামড়ে দেবে। সত্যি দেখেছিলি? হ্যাঁ, ওর গলায় রেড কালার মতো, যেহেতু ওর গাটা পুরো হোয়াইট হয়ে গিয়েছে। দেখতে পেয়েছিলি তুই? হ্যাঁ, কিছু না, এমনি মনে হয় কোথাও আঁচড় টাচড় খেয়েছিস, সেরকম কিছু না। তুই একটা কথা বল, তুই তো ওর ডায়েরি পেয়েছিস? কোন ডায়েরি? ও, ওইটা। না রে, পাইনি। তবে যে করে হোক ডায়েরিটা আমাকে খুঁজতেই হবে। কিন্তু কেন তে? তুই ডায়েরিটার জন্য এরকম করছিস কেন? কারণ ওখানে আমি আমার অনেক সিক্রেট লিখেছি, আর আমি চাই না এটা কেউ জানুক। আর আমার মনে হয় এটা কেউ চুরি করেছে। কিন্তু তো ডায়েরি কেউ কেন চুরি করতে যাবে? জানি না। যাই হোক, বাদ দে। যদি পাওয়ার হয় তাহলে পাবো, আর না হলে না হলে না, আর কি। তেয়ার জিমিন কিন্তু এরকম গল্প করতে করতে বাসায় চলে গেল। পরদিন তেয়ার আয়ু যখন কলেজে ঢুকতে যাবে, এমন সময় হঠাৎ করে জিমিন দৌড়ে এসে বলল লিসা নাকি মারা গেছে। কি বললি? কালই তো দেখে আসলাম। এত তাড়াতাড়ি? আমি মানে বুঝলাম না যে তুই সত্যি কথা বলছিস। হ্যাঁ, আসলেই। দেখতে যাবি কিনা বল? কলেজে ঢুকতে গেলে কিন্তু আর বেশি বেরোতে দিবে না। আমি এখনই শুনলাম ওই জেনিরা সবাই গিয়েছে। যাবি? গেলে এখনই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল। যাবো না কেন? অবশ্যই যাবো। আরে তুই যাবি? হুম, হ্যাঁ হ্যাঁ, যাবো আমি। চল। ওরা তিনজনই কিন্তু গেল দেখতে। মানে সবাই অবাক। লিসাকে গতকাল দেখে আসলে এত তাড়াতাড়ি মারা গেল। এটা আসলে একটা হতবাকর মতো বিষয়, যেহেতু ওদের একটা আপন ফ্রেন্ড ছিল। ওরা দেখলো বয়ং আর হিউন সেই কথা, তার বাবা কিন্তু খুবই কান্নাকাটি করছে। অবশ্য কান্নাকাটি করারই কথা, সন্তান মারা গেলে তো কান্নাকাটি করবেই। আহারে বেচারা, কি আর হলো হঠাৎ করেই? বুঝলাম না ভাই, কালকে দেখে আসলাম। আমি বিশ্বাসই করতে পারছি না। আয়ু, তোর খারাপ লাগছে না? হ্যাঁ, লাগছে খারাপ। কি বলতো, এরকম এত তাড়াতাড়ি আরেকটু পরে হল? কি কি বলছিস তুই? আরেকটু পরে হলে মানে? না, সেরকম কিছু না। তুই ভুল বুঝছিস জিমিন। না, এক মিনিট, তুই কি বিষয়ে বলছিস? তুই এরকম করে থাকছিস কেন? কি আরেকটু পরে হলে কি? তুই কি চাইতিস আরেকটু পরে মরুক? না, কি বলছিস তুই? একদমই না। এই এক মিনিট, ওইটা কি রে? ওই যে ওই ওই কর্নারের দিকে, লিসাকে যেখানে রেখেছে কর্নারে। কি ওখানে মানুষজন বসে আছে? না না, ওখানে কিছু একটা আছে, দাঁড়া। আরে এ তো আমার ডায়েরি। আরে তাই তো, এটা তো সে হারানো ডায়েরিটা না? কিন্তু আমি তো ওদিক থেকে দেখতেই পেলাম না। তুই পেয়েছিলি আয়ু? হ্যাঁ, দেখা যাচ্ছিল, তুই খেয়াল করিসনি। কিন্তু আমার ডায়েরি এখানে কি করছে? কাল তো ছিল না, কাল তো এই জায়গা থেকেই আমরা আসলাম। আর আজ লিসাকে যখন রেখেছে লিসার বাড়িতে। আচ্ছা, ডায়েরি কি লিসা চুরি করেছিল? কি বলছিস? মৃত মানুষকে নিয়ে এসব? তাহলে ডায়েরিটা আমার ডায়েরি এখানে কি করে আসলো? থাক না তে, এত ভেবে কি লাভ? পেয়ে গেছিস ভালো তো, না? তোরা থাক, ঠিক আছে, আমি চলে যাচ্ছি আজকে। কি, এখনই চলে যাবি? তুই এরকম করছিস কেন? না, আমার ভাইয়া বকবে। তো এটা বলে কিন্তু আয়ও চলে যায়, এক মিনিটও দাঁড়ায় না। ও সবকিছুতে ভাইয়া বকে। মানে একটা ফ্রেন্ড মারা গেছে, একটু দাঁড়াবে তো? ইমোশনাল নিশ্চয় ওর ভেতরে নেই। বাদ দে, আমরাও আর একটু দেখে চলে যাব। কি আর হবে, বেচারাই। বেচারির জন্য খুব খারাপ লাগছে, আসলেই খারাপ লাগছে। কি সুন্দর একসাথে ঘুরে বেড়াতাম, হুট করে এরকম। আসলে লিসার জন্য খুব আফসোস হলো। মানে হঠাৎ করে লিসার এই মৃত্যু সবার কারণ, সবার জন্যই মানে অস্বাভাবিক ছিল। যেটা কিভাবে হতে পারে? সেদিন রাতের বেলা আয় ওদের বাসায়। ভাইয়া দেখো, এভাবে কিন্তু তোমার এইভাবে কিন্তু কাজটা করা উচিত হলো না। এতে তুমি সবাইকে আপসেট করলে আরো। তুমি তুমি কার জন্য এসব করছো বলো তো? তুই চুপ কর আয়ু। সবসময় তোর কথা শুনে আমি কাজ করব না।
অবশ্যই তুই আমাকে রেসপেক্ট করবি। ভাইয়া তুমি আমার কথাটা বুঝতে পারছো না। তুমি যদি দিন দিন এইসব করতে থাকো তাহলে তাহলে তুমি একদিন নিশ্চয়ই ফেসে যাবে। তাছাড়া এইসব করে কিন্তু ঠিক না। তুমি সে ভালো মানুষ কি খারাপ মানুষ তা না জেনেই তুমি তার না জেনে তাকে তার সাথে এরকমটা করছো। সে ভালো মানুষ কি খারাপ মানুষ আমি ছোটবেলা থেকে এই প্রতিশোধটার জন্য বসে আছি। কিসের কথা বলছি? হ্যাঁ, আর আমি জানি ওরা খারাপ মানুষ নাকি সৎ মানুষ। আমি সব কিছু জেনে বুঝেই করছি। কিন্তু ভাইয়া তুমি তো এখন সেই মানুষটির খোঁজ পাওনি যার খোঁজ তুমি সেই ছেলেবেলা থেকে লাগিয়েছো। আর তাছাড়া তুমি কি জানোই যে ওই মানে যে তোমাকে বলেছে যে তুমি তার খোঁজ পেলেই হয়ে যাবে, তার খোঁজের জন্য তুমি এত কিছু করছো যাতে তার ক্ষতি না হয়। তুমি কি জানো এই খবরটা কি ভুয়া না, মানে ভুয়া হতেই তো পারে, এই খবরটা ভুল খবর হতে পারে না। আমার বাবা আমাকে কখনোই ভুল খবর দিতে পারেন না। আমার মনে আছে তিনি আমাকে বলেছিলেন মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে সেদিকে আমাকে মিথ্যা কথা বলে মারা যাবে। সে আমাকে বলে দিয়েছিলেন যে এমন একটা মানুষ আছে যার রক্ত পেলেই আমি অমর হয়ে যাব। আমাকে সেদিন পর্যন্ত অন্তত তাকে বাঁচিয়ে রাখতে হবে যতদিন না আমি তার রক্তটা নিতে পারছি, ততদিন পর্যন্ত তাকে আমাকে রক্ষা করতে হবে। তবে সেই মানুষটাকে আমার বাঁচাতে তো হবে। কিন্তু তুমি তো একজনকে বাঁচাচ্ছ, কিন্তু তুমি তো জানো না তুমি কাকে বাঁচাচ্ছ। আমি জানি না। তবে এই ক্রুশটাই তো আলো জ্বলছে, তাই না? এই ক্রুশটাই যখন আলো জ্বলছে আর যার নাম লেখা উঠছে সেই তো তার মানে তার ক্ষতি করতে চাইছে না। এখানে জাংকুক আর আয়ু কোন বিষয়ে কথা বলছে নিশ্চয়ই তোমরা এখনো পুরোপুরি ক্লিয়ার না। তো আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সেই বিষয়টা হলো জাংকুক যখন অনেক ছোট ছিল, তো আর কি ও যখন অনেক ছোট ছিল ওর বাবা সেই হিসেবে ওর যে বাবা ছিল, মানে এখন আয়ুর বাবা যে সে কিন্তু জাংকুকের বাবা না। অর্থাৎ জাংকুক আর আয়ু কিন্তু রিয়েল ভাই বোন না। এখন এই রহস্য কিন্তু পরে উন্মোচন হবে, এখনই বলে দিলে কিন্তু মজা থাকবে না। ওর বাবা সেই হিসেবে মারা গেছে। এখন জাংকুকের বাবা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে জাংকুক যখন ছোট ছিল ওকে বলে দিয়ে গেছেন যে এমন একজন আছে, সে মেয়ে না ছেলে কেউ জান না, এমন একজন আছে যার রক্ত পেলে, এমন সেই বিশেষ জনের রক্ত পেলে জাংকুক কিন্তু অমরত্ব লাভ করবে। এবং অন্তত সেই দিন পর্যন্ত সেই মানুষকে রক্ষা করতে হবে যতদিন না জাংকুক তার রক্তটা নিতে পারছে। আর সেইটা মানে কে যে তার শত্রু সেটা বোঝার জন্য ওর বাবা ওকে একটা ক্রুশ দিয়েছিল। যখনই বিপদ সংকেত আসে তখনই কিন্তু ক্রুশটা একটু লাইটিং হয়ে ওঠে, মানে লাইট আপ করে ওঠে, ওই ক্রুশটাতে আলো জ্বলে এবং যার দ্বারা বিপদ হবে তার নামটা ওখানে একা একাই খোদা হয়ে যায়, একা একা সেই জায়গাটা লিখে যায়। সেই কারণে জাংকুক বুঝতে পারে যে কাকে মারতে হবে আর কখন। কিন্তু সেই মানুষটাকে আর জাংকুক রক্ত মানে কি জাংকুক, এটা আমরা পরে জানতে পারবো। তো আর কি পরদিন আয়ু যখন কলেজের জন্য বের হবে সেই টাইমে ওর বাবা আরেম আসলো। আয়ু, কলেজে আসছো তুমি? হ্যাঁ বাবা, কিছু লাগবে নাকি? না কিছু লাগবে না। শুনলাম তোমার ফ্রেন্ড নাকি মারা গেছে, সত্যি? হ্যাঁ বাবা, আসলে ওর একটা রোগ, মানে ওই তো বুঝতে পারছো না, জাংকুক করেছে। বুঝলাম। আচ্ছা বাবা, তুমি কি বিশ্বাস করো ওর বাবা সত্যি এই কথাটা বলেছিল? তুমি কেন বলো তো এই বিপদটা আমাদের ফ্যামিলিতে আনলে? তুমি এসব কি বলছো জিমিন? ও ইউনহো আমার ফ্রেন্ড ছিল, ইউনহোর ছেলেকে তো আনতেই পারতাম না। এখন আমি কিভাবে জানবো যে ইউনহো ভ্যাম্পায়ার ছিল আর ওর ছেলেও এক নম্বরের ভ্যাম্পায়ার? আমি কি তো জানতাম? আমি তো জেনে আনিনি। ভেবেছিলাম আমার মানে তোমার সৎ ভাই, এমনি আমার নিজের ছেলের মতো জাংকুককে আমি বড় করব। কিন্তু আমি তো জানতাম না যে শেষ পর্যন্ত আমি নিজের বিপদকে আমার ফ্যামিলিতে ঢুকাচ্ছি। কিন্তু বাবা তুমি বড় জাংকুককে বের করে দাও, তুমি আমাদের বাসা থেকে জাংকুককে বার করে দাও। জাংকুক যাকে ইচ্ছা খুন করো, যাকে ইচ্ছা খুঁজুক, অন্য জায়গায় গিয়ে আমাদের ফ্যামিলিতে অন্তত বিপদ আসবে না, তাই না? পরে দেখবে সবাই কিন্তু আমাদেরকে ব্লেম করবে, জাংকুকের উপর দোষ কারো দেবে না। কারণ হুট করে এখান থেকে ওখানে চলে যাচ্ছে, দোষটা আমাদের উপরেই পড়বে, তাই না? তুমি কি ভাবছো আমরা ওকে আজকে বের করে দেবো কালকে আমাদের উপর প্রতিশোধ নেবে না? তাছাড়া ইউনহো আমার বন্ধু ছিল, ও যাই হোক না কেন ও আমার খুব ভালো বন্ধু ছিল, অসময়ে আমার পাশে থেকেছে। এখন ওর অসময়ে আমি কেন পাশে থাকবো না?
ও কত শখ করে আমাকে বলেছিল যে আমি যেন জাঙ্কুকে সবসময় খেয়াল রাখি। জাঙ্কুক ছোটবেলা থেকেই মায়ের ভালোবাসা পায়নি। 5 বছর হতে না হতেই বাবাটাও গেল। কি করে আমাকে ছেড়ে দেব? যত ভ্যাম্পায়ার হোক, ওরও তো একটু ইচ্ছে করে না মায়ের আদর বাবার আদর, একটা ফ্যামিলির ছায়া পেতে। হ্যাঁ বাবা, ইচ্ছে করে। আমি এখন যাচ্ছি। এটা বলে কিন্তু আয়ু চলে যায়। আমি বুঝতে পারছি আয়ু, তুমি এখনো জাঙ্কুককে নিজের ভাই হিসেবে মেনে নিতে পারোনি। কি করবে বলো, আমিও তো নিরুপায়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে বিষয়টা। শহরে কিন্তু লিসার মতো করে এই লক্ষণ সমূহ হিসেবে মরা কিন্তু বেড়েই যাচ্ছে। কোথায় লিসা যেভাবে মারা গেছে, সারা শহরে কিন্তু এই রোগটা ছড়িয়ে গেছে, কিন্তু রোগটা কেমন সেটা কিন্তু কেউ ধরতে পারছে না, কোনো ডাক্তারই ধরতে পারছে না। যার এই রোগটা দেখা যাচ্ছে সেই তার মৃত্যু অনিবার্য, কেউ বাঁচাতে পারছে না তাকে। আচ্ছা আয়ুব, তুই খেয়াল করেছিস কোথায় লিসার একটা রোগ হলো, ও মারা গেল, সেই রোগে সবাই আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। লিসা থেকে কি রোগটা আয়ুব, লিসা থেকে রোগটা ছড়িয়েছে, কিন্তু ডাক্তার তো ধরতে পারছেন না। কেমন একটা অদ্ভুত রোগ আসলে। শরীরের রক্ত মনে হচ্ছে রক্তটা চুষে নিচ্ছে, আর তারপর শরীর একদম ফ্যাকাশে, খুব বিশ্রী একটা বিকৃত চেহারা হয়ে যাচ্ছে। তারপর আর গলায় দাগটা কি? গলায় দাগ? কোন গলায় দাগ তুই জানিস না? আসলে আমি সেরকম পাতা দিচ্ছি না। তুই খেয়াল করেছিল লিসার গলায় একটা আঁচড়ানো কি কামড়ানো এরকম একটা দাগ পেয়েছিল, মার্ক করেছিল। অন্যদেরও তো এই অবস্থা, যতগুলো আমি দেখলাম এরকমই। হসপিটালে ভাই ঢোকা যাচ্ছে না, হসপিটালে ঢুকলে এই রোগ। বুঝতে পারছি না কি এমন ঝামেলা, এতজনের সাথে সমস্যা। ও আচ্ছা যাই হোক, একটা কথা বলতো, তুই আজকে এলো না কেন? ও জানিস না তো, আজকে তো তোর বাবার অ্যানিভার্সারি, সেই কারণে আসেনি কলেজে। ও আচ্ছা, অ্যানিভার্সারি, ঠিক আছে। আজকে যেহেতু তোর বাবা মার অ্যানিভার্সারি, ও কিন্তু কলেজে আসেনি। তোর বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিভিন্ন ফুলের দোকান ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনোটাতেই ওর প্রিয় ফুল পাচ্ছে না, বা ফুল পেলেও ওর ভালো লাগছে না, তাই কিন্তু দোকান দোকান ঘুরে বেড়াচ্ছে যে কোনটা থেকে ভালো ফুল নেওয়া যাবে। অন্যদিকে সেদিন আইয়ুবের ভাই জাঙ্কুক, ও কিন্তু কোনো একটা কারণে ওই ফুলের দোকানগুলোর আশপাশ থেকে যাচ্ছে। আরে বাহ, এই ফুলটা তো অনেক সুন্দর, দেখে তো মনে হচ্ছে এই গোলাপটাই। কালারটা ভীষণ সুন্দর। আচ্ছা দেখি তো একটু। যে জাঙ্কুক গোলাপটাতে হাত দিল, অমনি কাটায় কিন্তু ওর হাতটা অনেকটা কেটে গেল, আর কল কল করে রক্ত পড়তে থাকলো। আফ, ইস, গোলাপের কাটা কোথায়? আরে এখানে কাটা ছিল, খেয়াল করিনি আমি। এই ফুলটা আপনি নিয়ে নিয়েছেন? এক মিনিট, আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। আপনি আইয়ুর ভাই না? হ্যাঁ তো, আপনাকে তো ঠিক, ও আচ্ছা, না তোমাকে তো আমি ঠিক চিনলাম না। আমাকে চিনবেন কি করে ভাইয়া? আমি তো আইয়ুর ফ্রেন্ড, আপনি আমাকে কখনো দেখেননি। অবশ্য দেখেছেন বোধহয়, বুঝতে পারেননি। আচ্ছা হতে পারে। এখানে কি কারণে এসেছো? ফুল দিতে? ফুলের দোকানে মানুষ ফুল দিতে আসে না। বলতে চাইছিলাম এই গোলাপটা আমার অনেক পছন্দ হয়েছে, আপনি কি এটা নেবেন? না লাগবে না। তুমি নেবে? হ্যাঁ, আপনি যদি না নেন আমি নেব। আচ্ছা ঠিক আছে, এ নাও। তে কিন্তু জাঙ্কুকের হাত থেকে ওই ফুলটাই নিল। পরদিন আইয়ুদের বাসায় কলেজে যাওয়ার আগে, আইয়ুর কিন্তু সেদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তাই কিন্তু অনেক তাড়াতাড়ি তাড়াহুড়ো করছিল এক কথায়। আর জাঙ্কুক টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি দিয়ে ফল কাটছে। তাড়াতাড়ি কর, কলেজে যেতে আবার দেরি হয়ে যাবে। তোর বান্ধবীদের কাছ থেকে, সরি ওই বান্ধবী, কোন বান্ধবী জানিস তার সাথে ঘুরিস? তে নামে যে বান্ধবীটা আছে না, ওর মতো একটু তাড়াহুড়ো করতে, তাড়াতাড়ি করতে পারিস না? ঘুম থেকে দেরি হয়ে গেছে, কি অজুহাত? ভাইয়া চুপ করো তো, আর তের মতো হবো ও আমার থেকে কুড়ে। জাঙ্কুক মন দিয়ে আইয়ুর কথা শুনছিল, এমন সময় হুট করে ওর ছুরিটা হাতে চালিয়ে দেয়, ওর হাতটা কেটে যায়। উফ, ইস, কি অলক্ষণ রে তুই, তোর কথা শুনতে আমার হাতটাই কেটে গেল। চুপ কর, খুব করে তের কথা বলছিলি না, এরকমই হবে। তুই কাকে করে বলছিস আইয়ু? আমি কিন্তু সব শুনে ফেলছি। তে তুই এখানে কি করছিস? কি করছিস তোকে নিতে এলাম। হয়েছে তোর? আজ কিন্তু ঢুকতে পারবো না যদি তাড়াতাড়ি না করিস। আরে হয়ে গিয়েছে, হ্যাঁ
একটু কেটে গেছে, একটু সাবধানে করবেন তো, তাই না? আয়ু কিন্তু তখন তের সাথে চলে গেল কলেজে। সেদিন যখন কলেজেও যেতে গেল, এমন সময় হঠাৎ ওদের পথ আটকে দাঁড়ালো বকুম। কি ব্যাপার সুন্দরী, তে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? দেখো বকুম, আমার কিন্তু ভালো লাগে না প্রতিদিন এইসব। সরে যাও, আমার রাস্তা থেকে দেরি হয়ে যাচ্ছে। ও দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, চিন্তা করো না, আমি তোমার নিয়ে সুপারিশ করে দেব যাতে ঢুকতে দেয়। তাছাড়া কলেজের ওই দারোয়ান তো আমার কথায় ওঠে বসে, প্রিন্সিপালও। তুমি দেখবে, তোমার জন্য তো আমি 7-8টা দেশের প্রেসিডেন্টকে নামিয়ে দিতে পারবো। চুপ, এসব মুখ বাঁধে না, আমার সামনে করো না, ভালো লাগে না, সরো এখান থেকে কিন্তু। আরে এসো না আমার কাছে, এরকম করছো কেন তুমি? তে কিন্তু এখন খুবই রেগে গেল। তো সেই মুহূর্তে বকুমকে বিশাল জোরে একটা ধাক্কা দিল এবং মেইন রাস্তা একদম মাটিতে পড়ে গেল। এটা দেখে কিন্তু আশপাশের দোকানদাররা বলতে লাগলো যে এইসব মেয়েদের পেছনে লাগলে এরকমই হয়। খুব স্বপ্ন তোর, হ্যাঁ? কত কাছে আসতে চাস তো? দেখাচ্ছি, কাছে একবার এসে দেখ। আমার কাছে আসতে হলে না তোকে 7-7বার জন্ম নিতে হবে। এটা বলে কিন্তু তে আয়ুকে নিয়ে চলে যায় সেখান থেকে, আর পাত্তা দেয় না। আর দোকানদাররা কিন্তু ওইসব কথা বলতে থাকে। এটা বকুমের একদমই সহ্য হলো না। তাই নাকি 7-7বার জন্ম নিতে হবে? কিন্তু বেবি, আমি তো তোমার জন্য 7 জন্ম অপেক্ষা করতে পারবো না। আমি তো এই জন্মেই কাজ ছাড়বো। খুব আমাকে অপমান করা হচ্ছিল, তাই না? তুমি দেখে নিও তোমার সাথে আমি কি করি। আয়ু কিন্তু সরি বকুম কিন্তু এরকম প্রতিশোধে নিষেধ থাকলো, বাট কিছুদিনে দেখা গেল লিসার যে রোগটা হয়েছিল, এই যে ফ্যাকাশে হয়ে যাওয়া শরীর, ওরকম সেম রোগ বকুমের হলো। আর তারপর কি, বকুমের সাথেও ঠিক একই কাজ হয়ে শেষ পর্যন্ত বকুম মারা গেল। এই নিয়ে সেদিন কলেজে কিন্তু বেশ হয়েছে। এই তে, শুনেছিস কি হয়েছে? কি হয়েছে জিমিন? সারা ক্লাসে দেখছি কি নিয়ে জানি কথা বলছে। আরে বকুম মারা গেছে। কি? কিভাবে? কখন? কেন? মানে ঠিক বুঝলাম না আমি। আর তোর সাথে যেদিন ঝামেলা করেছিল না সেদিন রাত থেকে ওর কি নাকি ওই যে লিসা যে রোগটা হয়েছিল, ওই রোগে এই তো 4 দিন ভুগলো, তারপরে মারা গেছে। কি বলছিস কি? হঠাৎ করে? কিন্তু আরে যা হয়েছে ভালো হয়েছে, ওর থেকে তো তোর বিপদ ছিলই। হ্যাঁ, কিন্তু কেন? তাও একটা মানুষের এরকম মন্তব্য করা উচিত না, বলা যেত ও হয়তো ভালো হতে পারতো। ইস, বেচারা, খারাপ লাগছে ওর জন্য। এমন সময় আয়ু সেখানে আসলো। এই তে, অ্যাসাইনমেন্ট দিয়েছে, করেছিস তুই? আমার হচ্ছে না রে। জিমিন, তোর হচ্ছে? না, আমি ভাবছি আমরা বরং 3 জন একসাথে করি, তাহলে ভালো হবে। কিন্তু কলেজ টাইমে তো সময় হবে না। আচ্ছা এক মিনিট, এক কাজ কর, আমার বাসায় গিয়ে করি আমরা, ঠিক আছে? তোর ভাই আবার বকবে না তো? জিমিন দেখ, এসব বলবি না। তোরা যদি চাস আজকে কলেজ শেষে আমার বাসায় গিয়ে অ্যাসাইনমেন্টটা পুরো করে কিংবা আংশিক করে তোরা চলে আসিস, তোদের সমস্যা নেই তো? আমার কোনো সমস্যা নেই জিমি, তোর আছে? না, ওর ভাই না সমস্যা দেখলে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, আয়ও যাবো। যেমন বলা তেমন করা। ওরা 3 জন কিন্তু সেদিন আয়ুর বাসায় গিয়ে অ্যাসাইনমেন্ট করতে গেল। ওরা যখন বাসায় ঢুকলো, দরজা খুলতে গিয়ে জাংকুকের আবার হাত কাটলো। উফ, ও আমার হাতটা বারবার কেটে যাচ্ছে কেন? এই দরজাটা কোথায় কাটলো? দরজায় তো কোনো জায়গা নেই কাটার। হ্যালো ভাইয়া, ভালো আছেন আপনি? আরে তে, এটা জিমিন তুমি, তাই না? কি রায়ু, তোমরা সবাই একসাথে? কি হয়েছে? ভাইয়া, ওই আসলে আমাদের একটা অ্যাসাইনমেন্ট করা ছিল, তাই। ও যা, তাড়াতাড়ি অ্যাসাইনমেন্টটা কর। ওরা 3 জন চলে গেল আয়ুর ঘরে। আরে এই মেয়েটা, এই তে বারবার আসলে আমার হাত কেটে যায় কেন? সেদিন ফুলের দোকানে দেখা হলো, ফুলের কাটায় হাত কাটলো। বাসে যখন আয়ুকে ডাকতে আসলো আমার ছুরিতে হাত কেটে গেল, আর আজকে দরজায়। কি ব্যাপার? এটা প্রথম দুবার ভেবেছিলাম কোইন্সিডেন্স, কিন্তু এই মেয়েটা যখনই আসে তখনই আমার হাত কেটে যায় কেন? আসলে এটা চিন্তার ব্যাপার। জাংকুক তবে ভালো জিনিস চিহ্নিত করেছে, আমি এটা অনেকক্ষণ ধরে ভাবছিলাম। তো তোমাদের কি মনে হয় কেন ওর হাতটা বারবার কেটে যায়? এটা কিন্তু একটু পরে জানা যাবে। ওরা 3 জন অ্যাসাইনমেন্ট করছিল, এমন সময় মানে কিছুক্ষণ পরে জাংকুক আসলো। কি রে, কেমন হচ্ছে তোদের অ্যাসাইনমেন্ট? ভালো হচ্ছে তো? হ্যাঁ ভাইয়া, ভালোই হচ্ছে। আমি আর জিমিন তো ভালোই করছি, তে তো 2টা মানে একটা প্রশ্নের উত্তর পাচ্ছে না। হ্যাঁ ভাইয়া, একটু হেল্প করবেন আমাকে? কই দেখি কেমন প্রশ্ন। ও এটা, আরে এটা তো অনেক সহজ। ভাইয়া, এই গলায় আপনি কি পরেছেন? কোনটা? ও এটা। তে পড় না, প্রশ্নের অ্যানসার তো পেয়ে গেছি। আর দাঁড়া, এও তো এরকম করছে
কেন? তোর ভাইকে কি আমি খেয়ে ফেলছি? এটা তো ক্রুশ মনে হচ্ছে। ওয়াও, কত সুন্দর। এই বলে তে যে জাঙ্কুকের ওই ক্রুশটা স্পর্শ করতে গেল, হঠাৎ করে ক্রুশটা জাঙ্কুকের গলা থেকে খুলে নিচে পড়ে গেল। আরে এই কি, লুজ ছিল বোধহয়। অনেক সুন্দর এটা। হ্যাঁ, আসলে অনেক সুন্দর। আচ্ছা, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? তোরা কর। তো এটা বলে ওই ক্রুশটা ওখান থেকে নিয়ে জাঙ্কুক তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসে। আরে, ক্রুশটা তো এতদিন কখনো খুলেনি, আজকে আর খুলে গেল। এমন সময় হঠাৎ করে জাঙ্কুক খেয়াল করলো দুই হাত পুরোপুরি রক্তে একদম ভেজা। এটা দেখে জাঙ্কুক প্রথমবারের মতো ভীষণ ভয় পেল যে এসব কি হচ্ছে, মানে তের সাথে ওর কি সম্পর্ক। যখন ওর কাছে যে হাত কাটে আর আজও ক্রুশটা স্পর্শ করলো, ক্রুশটা খুলে গেল, মানে একদম গলা থেকে ছিঁড়ে পড়ে গেল। আর তাছাড়া কোনো কারণ নেই, কিছু নেই, ওর হাত থেকে গল গল করে রক্ত ঝরে পড়ছে। আসলে এটা বেশ অন্যরকম একটা বিষয়। এসব কি হচ্ছে? আমি বুঝতে পেরেছি, এই এই মেয়েটা তার মানে আমি যাকে খুঁজছিলাম এই মেয়েটা সে। ওদের অ্যাসাইনমেন্ট করা শেষ হলে তে, আয়ু আর জিমিরো তিনজন তাড়াহুড়ো করে দৌড়াতে দৌড়াতে জাঙ্কুককে দেখাতে আসছে যে ওদের অ্যাসাইনমেন্ট আদৌ হয়েছে কিনা। যেহেতু ওরা একা একাই প্রথম অ্যাসাইনমেন্ট করেছে, ওরা কিন্তু খুবই খুশি। এখন এত তাড়াহুড়ো করে আসতে গিয়েছে, তেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবং সেটা জাঙ্কুক খেয়াল করেছে বলে তাড়াতাড়ি দ্রুত চলে এসেছে যে কি হলো, তে পড়ে গেল। তোরা একটু দেখে চলবি তো, তে ঠিক আছে তো? তুমি কোথাও লাগেনি তো? না না, ওই হাতটা শুধু একটু কেটে গেছে। কই দেখি কোথায় কেটেছে? আরে এ তো অনেকটা রক্ত বেরিয়েছে। জাঙ্কুক যেহেতু ভ্যাম্পায়ার, সো তে রক্ত দেখেও কিন্তু একটু একটু লোভ হলো, বাট ও লোভটা সামলাতে পারে। এমনি সাধারণ ভ্যাম্পায়ারের মতো কিন্তু না, ও রোদেও বের হতে পারে, ওর কোনো প্রবলেম হয় না। রক্ত দেখলেও সামলাতে পারে, বাট ওর একটু একটু লোভ হলো। বাট জাঙ্কুক এখানে একটা অবাক করা জিনিস খেয়াল করলো। ও যখন তার হাতটা ভালো করে দেখলো, তখন দেখলো রক্তের ভেতরে মৃত্যু নামের একটা ওয়ার্ড লেখা। কি এইসব কি? এটা এটা কি করে হতে পারে? কি হয়েছে ভাইয়া, তুমি এরকম করছো কেন? কি হয়েছে ভাইয়া, আপনি কি কি হলো, আপনি এমন কেন করছেন? কিছু না। কি বুঝতে পারছি না, এসব কি করে হতে পারে? ভাইয়া কি হয়েছে, আপনি তো ঘামছেন কেন? কি হয়েছে আপনার? না, কিছু হয়নি। আয়ু, তোরা দেখ, আমি যাচ্ছি। এটা বলে অস্বাভাবিক ভাবে জাঙ্কুক কিন্তু চলে যায়। কি হলো রে, কি হলো তো ভাইয়ের? জানি না, যাই হোক, দাঁড়া আমি মলম লাগিয়ে দিচ্ছি। সরি রে, আমি ধাক্কা মারলাম। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, কিন্তু তোর ভাইয়ের কি হলো? তের কিন্তু একটু সন্দেহ হলো যে কি ওর ভাই এরকম কেন করলো হঠাৎ করে। সেদিন রাতের বেলা জাঙ্কুক রুমে বসে বসে একা একা ভাবছে যে তের রক্তেতে মৃত্যু নামের ওয়ার্ড লেখা, সেটা কিন্তু কেউ দেখেনি, একমাত্র জাঙ্কুকই দেখেছে। অন্যদিকে আরেমের সাথে আয়ু কথা বলছে। কি, তোর ভাই এরকম অসহায় হয়ে চলে গেছে? তুই তখন আমাকে ডাকলি না কেন? বাবা, আমি বুঝতে পারিনি, আমি আসলে বুঝিনি, হঠাৎ করে ঢুকে গেছে, হঠাৎ করে এরকম করে চলে গেল, আগে তো কিছু হয়নি। আর তাছাড়া তুই এমনিতে তো জানিস তোর ভাইয়ের প্রবলেম সম্পর্কে, তোর হাত থেকে রক্ত বেরিয়েছিল, সেই টাইমটা তোর ভাইকে এনেছি। ও যদি কিছু একটা করে ফেলতো, তুই যদি বুঝে যেত, সন্দেহ হতো যদি, না জানি ওর সন্দেহ হয়েছে কিনা। কোথায় তোর ভাই এখন? রুমেই হবে হয়তো। আমি দেখা করতে যাবো এখন ওর সাথে, দেখতে হবে ওর কি সমস্যা। তো এইভাবে আরএম কিন্তু দেখা করতে গেল জাঙ্কুকের সাথে। জাঙ্কুকের রুমে ঢোকা মাত্রই আরএমের গলা চেপে ধরলো জাঙ্কুক। সত্যি করে বলুন, সত্যি করে বলুন, আপনি এটা কি করেছেন? আপনি নিশ্চয়ই সবকিছু জানেন, তাই না? আরএম খেয়াল করলো জাঙ্কুকের যে দাঁত, দুই পাশে দাঁত কিন্তু বের হয়ে এসেছে, চোখ কিন্তু একদম লাল, বোঝাই যাচ্ছে প্রচন্ড রেগে আছে জাঙ্কুক। জাঙ্কুক জাঙ্কুক প্লিজ আমাকে ছাড়ো, আমার লাগছে। আমি চাই আরো আপনার বেশি করে লাগুক। আপনি কি চান এই বয়সে এসে আপনি আমার থেকে মরবেন? খুব ইচ্ছা আছে আপনার, তাই না, আমার হাতে মরার? দেখো জাঙ্কুক, আমি বুঝতে পারছি না যে এই ঘটনাটা আমি শুনেছি, কিন্তু আমি এটা এক্সপ্লেইন করতে পারছি না। আমি বুঝতে পারছি না তোমার সাথে এরকমটা কেন হলো। আপনি নিশ্চয় জানেন সে কে? কে সে যার কথা আমাকে বাবা বলেছিলেন? দেখো জাঙ্কুক, আমি ওই বিষয়ে কিছু জানি না, এটা তোমাকে খুঁজতে হবে। আমি তো সাধারণ মানুষ, আমি কি করে বুঝবো এগুলো? জাঙ্কুক কিন্তু আর রাগের চোটে আর কিছু বললো না।
আরেম কিন্তু সেই টাইমে জাংকুকের সাথে কোনো কথা বলতে চাইলো না, মানে আরেম চাইলো বাট জাংকুক কোনো কথা বলতে চাইলো না, সে কারণে আরেম চলে গেল। সবকিছু ছেড়ে জাংকুক এবার আয়নার সামনে আসলো। জাংকুক অনেক বিষয় নিয়ে ভাবতে থাকলো, সারাদিনে কি কি ঘটেছে, মানে হুট করে যে জাংকুকের সাথে এরকম কিছু হবে ওটা কিন্তু বুঝতে পারেনি। তবে জাংকুক এটা বুঝতে পারলো ওর লক্ষ্যের খুবই কাছে। হঠাৎ জাংকুকের আয়নার দিকে চোখ পড়লো। আয়নার দিকে চোখ পড়তে জাংকুক পুরোপুরি ভয় পেয়ে একদম চমকে উঠলো। ও কিন্তু মানে জাংকুক আয়নায় ওর নিজের রূপটা দেখছে না, মানে নিজের রূপের মৃত রূপটা দেখছে। অর্থাৎ জাংকুক যেমন তেমন না, মানে আয়নায় পুরোপুরি ওর মৃত রূপটা দেখছে। এটা দেখে জাংকুক ভয় পেয়ে গেছে, সেই হিসেবে আয়নার জগতেও মারা গেছে। আয়নায় যে জাংকুক এরকম একটা রূপ দেখে অনেক ভয় পেয়ে গেল। এসব কি হচ্ছে, আমি সব আয়নায় কি দেখছি, এটা তো আমি, কিন্তু আমার এই অবস্থা কি করে হলো, আমি বুঝতে পারছি না, কি পাগল হয়ে যাচ্ছি, এসব কি করে হচ্ছে, দিনে দিনে আমার শক্তি খুব কমে আসছে, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার সাথে। জাংকুক এতটাই হতাশ হয়ে গেল, ও কিন্তু রাগের জন্য একটা ফুলদানি দিয়ে আয়নাটাই পুরোপুরি ভেঙে ফেললো। অন্যদিক থেকে বাইরে থেকেও এই আওয়াজটা আরেম শুনলো। আমি বুঝতে পারছি জাংকুক, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তবে তুমি তোমার লক্ষ্যের খুব কাছেই চলে এসেছো। কিন্তু আমি তোমাকে চাইলে সাহায্য করতে পারতাম, আমি কিভাবে বলবো সেই রাতটা, কোনোভাবে আমি সেই রাতটা বলতে পারবো না জাংকুক, আমাকে তুমি ক্ষমা করে দিও। মানে এখানে আরেম কি কিছু জানে, কিন্তু আরেমকে দেখে তো সো ইনোসেন্ট মনে হয়, ওর আবার এসবের সাথে কি সম্পর্ক, আর জাংকুকের সাথে বা এসব কি হচ্ছে, আর তে আইউ জিমিন মানে কি হবে, এটা জানতে হলে তোমাদের কিন্তু নেক্সট সিজনটা অবশ্যই দেখতে হবে, নাহলে কিন্তু এই রহস্য উন্মোচন তোমাদের সামনে হবে না। সবাই কিন্তু বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আশা করি এই সিজনটি তোমাদের ভালো লেগেছে। নেক্সট সিজন কিন্তু অনেক রোমাঞ্চকর হতে চলেছে, তোমরা যদি মিস করো তাহলে কিন্তু পুরোপুরি রহস্য, পুরোপুরি ঘটনা কিন্তু তোমরা জানতে পারবে না। আসলে ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।